সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। বিএনপির ৪৩ বছরের ইতিহাসে প্রথম ৭ই মার্চ পালন করেছে। বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ এই প্রজন্মকে ভ্রান্ত ইতিহাস দিচ্ছে। বিএনপি নেতারা বলেছেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী সেদিন স্বাধীনতার ঘোষণা দেয়া হয়নি। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একজন পাঠককে ঘোষক বানাতে চায়। তারা ৭ই মার্চের ভাষণকে কার্যত নিষিদ্ধ করে রেখেছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও মৌলিক বিষয়ে এই বৈপরীত্য ও সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ইতিহাসে বৈপরীত্য ও রাজনীতি আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং আমরা আশা করছি শিগগিরই আমাদের স্টুডিওতে উপস্থিত হবেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে আসছি প্রধান শিরোনামগুলো। পাকিস্তানিদের দালালি ভুলতে পারেনি বলেই ৭ই মার্চের ভাষণে কিন্তু খোঁজে বিএনপি। মুষ্টিমেয় লোকের কথায় কান না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৩য় দফায় আরও ৬ মাস বাড়াতে আইন মন্ত্রণালয়ের সুপারিশ। অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের। দণ্ড মওকুফ না হওয়ায় হতাশ বিএনপি। কিউলেক্স নিধনে ক্র্যাশ প্রোগ্রামে গিয়ে সরকারি স্থাপনায় মিলল মশার খামার। বিক্ষুব্ধ মেয়র। ওষুধের মান পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। ভয় শঙ্কা কাটিয়ে মহামারীর ১ বছর পার করল বাংলাদেশ। শিখিয়েছে যুদ্ধ জয়ের কৌশল। ২ মাস পর শনাক্ত ছাড়ালো ৮২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু। আবারও নামের মিলে জেল খাটার ঘটনা। শরীয়তপুরের মাছ ব্যবসায়ী মানিককে মাদক কারবারি দেখিয়ে গারদে পুরল পুলিশ। চট্টগ্রামে প্রবাসী তোতা হত্যার দায়ে ৮ জনের ফাঁসির আদেশ। প্রিন্স ভাই এবং পিন্টু ভাই, আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই আজকের এই আলোচনায়। আমি একদম শুরুতেই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে দিয়েই শুরু করতে চাই। যেটি আমরা একদমই আমাদের ভূমিকাতেই বলছিলাম যে ৪৩ বছর এই প্রথম আপনারা ৭ই মার্চ পালন করছেন, এবং সেই যেই অনুষ্ঠান সেখানে আপনাদের ৫ জন কেন্দ্রীয় নেতা বক্তব্য রেখেছেন। সেখানে একজন শুধু উল্লেখ করেছেন যে বঙ্গবন্ধুর যে ৭ই মার্চের ভাষণ সেটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, আর বাকি কেউ পুরো আলোচনায় বঙ্গবন্ধুর প্রশংসা কিংবা সেটার সেইভাবে আসলে সেটা তুলে ধরেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধুর ৭ই মার্চ আবার বঙ্গবন্ধুকে এড়িয়ে সেই দিবসটাকে আসলে পালন করা, সেটা নিয়ে যে প্রধানমন্ত্রীকে যেটি বলছেন যে কিন্তু খোঁজা হচ্ছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে ভণ্ডামি এবং রাজনৈতিক কৌশল। আসলে বিএনপি আসলে ৪৩ বছর পরে যে এই দিনটিকে পালন করছে, এটা আসলে কেন করছে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন এখন পর্যন্ত পিন্টু ভাই সাংবাদিক, তাকেও আমি বিশিষ্ট সাংবাদিক, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার আলোচনার শুরুতেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের সকল নারী এবং সকল নারী সহ বিশ্বের সকল নারীর প্রতি আমার শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আপনি যে কথাটি বললেন যে ৭ই মার্চ, আমরা দেখেন স্বাধীনতার ৫০ বছর তথা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা স্বাধীনতার প্রকৃত আকাঙ্ক্ষা স্বপ্নকে ধারণ করি, এবং সেই ধারণ করি বলেই আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েই আমরা কিন্তু পালন করছি। এবং আপনি বলেছেন যে ৪৩ বছর পর বিএনপি ৭ই মার্চ পালন করছে। আসলে সুবর্ণ জয়ন্তী তো আগে কখনো আসে নাই, ৫০ বছর পর সুবর্ণ জয়ন্তী এসছে। তো সুবর্ণ জয়ন্তীর এই বছরে আমরা স্বাধীনতার প্রকৃত ইতিহাস আমরা জাতির সামনে উপস্থাপন করতে চাই, তুলে ধরতে চাই, এবং স্বাধীনতার এই ইতিহাসের স্বাধীনতার এই বছরে সুবর্ণ জয়ন্তীর এই বছরে আমরা প্রত্যেকটি ঐতিহাসিক দিন আমরা পালন করতে চাই, এবং তারই অংশ হিসাবে কিন্তু ৭ই মার্চ পালন করা। ৭ই মার্চ কিন্তু নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন, এটা কিন্তু আমরা অস্বীকার করছি না। এবং আপনি যে কথাটি বলেছেন যে আলোচনা সভায় ৬ জন বক্তার মধ্যে ৫ জন আপনার কোনো কথাই বলেন নাই, তাহলে ওই অনুষ্ঠানটা আয়োজন করলাম কেন? কারা আয়োজন করলো? বিএনপি আয়োজন করলো। সেই প্রশ্নে উঠেছে আসলে কোন উদ্দেশ্যে তাহলে ৭ই না আমরা পালন করা, যেহেতু ৭ই মার্চকে আমরা বলি সেই ভাষণ
একটি অবশ্যই একটি ঐতিহাসিক ভাষণ ছিল এবং সেখানে জাতিকে উদ্দীপ্ত করেছিল। সেই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে ভাষণটা ছিল জাতিকে উদ্দীপ্ত করেছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। তো সেই প্রেক্ষাপটে তো আমরা এটা পালন করছি। এরকম আমরা ধরেন ২রা মার্চ পতাকা উত্তোলন দিবস পালন করেছি, ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস পালন করেছি, ৭ই মার্চ এই দিবসটি পালন করলাম, ৯ই মার্চ মৌলানা ভাসানী যে ভাষণ দিয়েছিল পল্টন ময়দানে সেই ৭০-এর সেই ৭১-এর যুদ্ধের আগে যে ৯ই মার্চ যে ভাষণ, সেটা আগামী ৯ই মার্চ আমরা পালন করব। তো এরকম প্রত্যেকটা দিবস আমরা পালন করব। আমরা যা সমস্ত মানে ইতিহাসকে আমরা ধারণ করে জাতির সামনে উপস্থাপন করতে চাই। আর মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে কিন্তু উপস্থাপন করছেন, কিন্তুর তো কিছু নাই এখানে, এখানে কিন্তুর তো কিছু নাই। তো হ্যাঁ, এখানে যেটা ওনারা বলেন যে এই ঘোষণার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, ডাক দেওয়া হয়েছিল, যুদ্ধের ডাক দেওয়া হয়েছিল, সেখানে আমাদের প্রশ্ন আছে। সেটাতে আমরা মনে করি না যে সেটা সঠিক। যেই ভাষণের শেষে পাকিস্তান জিন্দাবাদ বলা হয়েছিল বা জিয়ে পাকিস্তান বলা হয়েছিল, সেই ভাষণ আর যাই হোক আপনার পাকিস্তান ভাঙার ভাষণ হতে পারে না। সেটা পাকিস্তানের ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে ক্ষমতার হস্তান্তরের কথা বলা হয়েছিল। সেখানে একটি গুলি চললে পাল্টা গুলি চালানোর কথা বলা হয়েছিল। সেখানে আপনার যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছিল, আবার আলোচনারও প্রস্তাব দেওয়া হয়েছিল। ঐতিহাসিক এবং বিশ্লেষকরা যেটি বলছে সেটি হচ্ছে যে সেটি বঙ্গবন্ধু রাজনৈতিক কৌশল হিসেবে সেটি তিনি বলেছেন। তিনি যদি তখন স্বাধীনতার মানে সরাসরি ঘোষণা দিয়ে দিতেন, তিনি ডাক দিয়েছেন, সরাসরি ঘোষণা দিয়ে দেন, তাহলে তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে তাহলে আজকে আওয়ামী লীগ যে ভাষণটা প্রচার করছে, গত সেই প্রথম থেকে যে ভাষণটা প্রচার করছে, সেখানে পাকিস্তান জিন্দাবাদ বা জিয়ে পাকিস্তান ওই শব্দটি বাদ দিয়ে কেন প্রচার করছে? সেটাও তো একটা কৌশলের যদি হয়ে থাকে, সেই কৌশল তো জাতির সামনে উপস্থাপন করা উচিত। আজকে শুধু এটা আমার বক্তব্য না, তো এটা তো বিশিষ্ট, আমি তো তখন অনেক ছোট, এটা তো আমার শোনার সুযোগ হয়নি। এটা কোথা থেকে জানলাম? আহমেদ সফা তার বইয়ে বেহাদ বিপ্লব 1971 সালে এটা লিখেছেন। বদরুদ্দিন ওমর সাহেব আমার জীবন 3য় খণ্ডে সেটা লিখেছেন। কর্নেল অবসররত কাজী নুরুজ্জামান একজন সেক্টর কমান্ডার, তিনি 71-এর মুক্তিযুদ্ধে একজন কমান্ডারের স্মৃতি কথা তার বইয়ে লিখেছেন। নির্মল সেন লিখেছেন 7ই মার্চের ভাষণ, জয় পাকিস্তান, বিতর্ক, আত্মজীবনী। আমি যে শেষ করি, কবি শামসুর রহমান তার আত্মজীবনী জনকণ্ঠে যেটা প্রকাশিত হয়েছিল, কালের ধুলোয় লেখা শিরোনাম, সেখানে আপনার সেটা লেখা ছিল এবং সেটার রেফারেন্স দিয়ে হুমায়ুন আহমেদ সাহেব তার জ্যোৎস্না ও জননীর গল্প বইয়ে সেটা লিখেছেন। সাবেক প্রধান বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা আপনার বিচারপতি হাবিবুর রহমান সাহেব বাংলাদেশের তারিখ নামে যেই একটি ঐতিহাসিক বই লিখেছিলেন, সেই বই সেটা উল্লেখ আছে। পরবর্তীতে আওয়ামী লীগের সময়ে 3 জন তাদের এই বক্তব্য মানে পরবর্তী বইয়ের সংস্করণে সে কথাটি বাদ দিয়েছে, কিন্তু অন্যরা সেটা বাদ দেয়। জি প্রিন্স ভাই, আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো। দর্শক, আমরা বলছিলাম যে নজরুল ইসলাম বাবু এমপি তিনি আমাদের আলোচনায় যোগ দেবেন। বাবু ভাই, আপনাকে স্বাগত। আপনি মাত্রই আসলেন, আমি আপনার কাছে এখনই যেতে চাই না। শুধু কি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটি বলি, যে 7ই মার্চের যে পালন করলো বিএনপি 43 বছরের ইতিহাসে প্রথমবারের মতো, সেটি নিয়েই আমরা আলোচনা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে বিএনপি এত বছর পরে এসে সেখানে কিন্তু খুঁজছে, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। সেটার সাথে অবশ্য প্রিন্স ভাই দ্বিমত পোষণ করছেন, কিছু আংশিক আপনি শুনেছেন। আমি জাহিদুল হাসান পিন্টু ভাই আপনার কাছে আসতে চাই। আপনি শুনেছেন যে সৈয়দ ইমরান সাহেব প্রিন্স যেই প্রশ্নগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে তোলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীও যেটি বলেছেন তার উত্তর কি বলেছেন। তো আপনি সৈয়দ ইমরান সাহেব প্রিন্সের সাথে বক্তব্যের সাথে কতটুকু একমত, এবং কোনো জায়গায় যদি দ্বিমত থাকে তাহলে সেটি আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বিএনপিকে অভিনন্দন জানাবো। 43 বছর বিএনপির জন্মে যেই প্রথমবারের মতো 7ই মার্চ পালন করছে, তার মানে এটা একটা ইতিবাচক পদক্ষেপ। গত এত বছর যে পালন করেনি, তার মানে এত বছর 7ই মার্চকে তারা, বা 7ই মার্চে যে বঙ্গবন্ধুর ভাষণ, সেটাকে তারা রিকগনাইজ করতো না। এখন সেটা রাজনৈতিকভাবে তারা সেটা মেনে নিয়েছে। আপনি যে কথাটা শুরুতে বলেছিলেন 6 জনের মধ্যে 5 জন এটা নিয়ে বলে নাই, 1 জন বলেছে, উদ্বেলিত হয়েছিল, দেখেন এগুলো রাজনৈতিক বক্তৃতা। এগুলো আবার আগামীবার যখন পালন করবে আরেক রকম বক্তৃতা আসবে, তার পরের বার যখন পালন করবে আরেক রকম বক্তৃতা আসবে। তা আমি মানে অর্গানাইজড ওয়েতে যদি আপনি চিন্তা করেন বিষয়টা, যে এটা বিএনপি ইতিবাচক পদক্ষেপই নিয়েছে, যে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে তারা অ্যাকসেপ্ট করেছে। এটা ইতিহাসের একটা অন্যতম দলিল এবং স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার যে আহ্বান, এটা তো তারা মেনে নিয়েছে। এই যে দূরত্ব একটু কমেছে,
এখন যে ডিবেটটা হচ্ছে উনি কি বলেছিলেন, ওনার বক্তব্য, বঙ্গবন্ধুর বক্তব্য আরো কি থাকতে পারতো, এগুলো সবই আপনার বিশ্লেষণ বা অনুমান বা আপনার কি হলে কি হতে পারতো এই যদি কিন্তুর মধ্যে আছে। আমাকে যদি বলেন, আমি মনে করি বঙ্গবন্ধুর যে ৭ই মার্চের যে ১৮ মিনিট ৩৯ সেকেন্ডের যে বক্তৃতা, এই বক্তৃতায় যে শব্দগুলি তিনি ব্যবহার করেছেন, একটি শব্দ এদিক সেদিক হন না। যেটা বলার সেটাই তিনি বলেছেন। এটা আমার বিশ্লেষণ। আবার প্রিন্স ভাই একটা উদাহরণ দিয়েছেন যে পাকিস্তান জিন্দাবাদ বা জিও পাকিস্তান বলে পাকিস্তান কাঠামোর মধ্য দিয়ে উনি ভাষণ দিয়েছেন। দেখেন, এই বিশ্লেষণ উনি দিতে পারেন। তো ওই সময়ে বঙ্গবন্ধু জিও পাকিস্তান যে বলেন নাই, এটাও কিন্তু অরিজিনাল ভাষণের কপিটা যদি চান, যেটা বাংলাদেশে অনেকেই এটা পায় না, সরকারি ভাবেও দেওয়া হয় না, আমি আপনাকে সরবরাহ করতে পারি, ওখানে এই বক্তব্যটা নেই। শামসুর রহমানের যে উদাহরণ দিয়েছেন, শামসুর রহমান পরবর্তীতে সেটা অস্বীকার করেছেন যে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। আমাদের যেটা হয় কি জানেন, যে একবার একজন উদ্ধৃত করে ফেললে সেটা ভাইরাল হতে থাকে। যেমন ধরেন, এই যে আমি এই টেলিভিশনে, আপনার টেলিভিশন সহ বিভিন্ন আমাদের টেলিভিশনে আমি এই ৬২ শিক্ষা আন্দোলনের নিয়ে যখন কথা হয়, ওই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও বলেন যে হামিদুর রহমান কমিশনের বিরুদ্ধে আন্দোলন ছিল। তো ৬২ আন্দোলন কি হামিদুর রহমান কমিশনের বিরুদ্ধে আন্দোলন ছিল না শরীফ কমিশনের বিরুদ্ধে আন্দোলন ছিল? সেটা শরীফ কমিশনের বিরুদ্ধে আন্দোলন ছিল। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে হামিদুর রহমান কমিশন গঠন করা হয়। এই যে ইতিহাসে আপনার বলতে বলতে অনেক কিছু আপনার ঢুকে যায়, যেটা রেটিফাই করা হয় না। ওই হিসাবে এটা আসছে, এটা নিয়ে ডিবেট হবে। সেই ডিবেটে আমি এখন যেতে চাচ্ছি না। আরেকটা হলো, আমি মনে করি আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে কথাগুলো এখন বলছেন, যে এই ওবায়দুল কাদের সাহেবও বলছেন যে এটা বিএনপির ভণ্ডামি। আমি মনে করি রাজনীতিতে এই শব্দগুলো ব্যবহার না করা ভালো। আওয়ামী লীগের উচিত ছিল বিএনপিকে অভিনন্দন জানানো, কারণ একটা ধাপ তো এগুচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বিএনপি বলে, অথচ এই প্রশ্নে ৭১ প্রশ্নে তো জিয়াউর রহমানের ভূমিকা কি ইতিহাস দ্বারা নির্ধারিত, সেটা আমি আপনি চেঞ্জ করতে পারবো না। আবার বিএনপির কাছে ৭৫-এর পট পরিবর্তনের জবাব আবার নাই, জিয়াউর রহমানের ভূমিকা কি সেটাও আপনার সরকারি দরবার বা বিভিন্ন কমিশন গঠন করতে চেয়েছিল, কমিশন যতদিন গঠন করা হয়নি। তো এই ইতিহাস আপনার কাউন্টার আসবে, পাল্টা আসবে, একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে। আমি মনে করি ইতিহাসের এই বিকৃতি রোধে, এটা তো ৫০ বছর ধরে এই আপনার চলছে, আর বিকৃতি দীর্ঘদিন ধরে ইতিহাসের বিকৃতি ঘটেছে বাংলাদেশে, উদ্দেশ্যমূলকভাবে ঘটেছে, আবার কেউ জেনে না বুঝেও ঘটিয়েছেন। সেই জায়গা থেকে মুক্ত হতে হলে বাংলাদেশের এই ১৭ কোটি মানুষ, এটা এখন তো মাত্র ৫০ বছর, ৫০ বছরে অনেক মানুষ জীবিত আছেন। আমরা ইতিহাস কিভাবে পাই? দুটো উপায়ে পাই। একটি পাই দলিল দস্তাবেজ, আরেকটি পাই মানুষের মুখের বয়ান। এখন দলিল দস্তাবেজ অনেক হারিয়ে গেছে, অনেক পোড়ানো হয়েছে, অনেক কিছু রয়েও গেছে, আর মানুষগুলো এখন অনেকে বেঁচে আছেন। কিছুদিন পর তো এই ৭১ সালে যারা সশস্ত্র যুদ্ধ করেছেন, যারা যুদ্ধটা দেখেছেন, যারা সংগঠিত করেছেন, যারা পর্যবেক্ষণ করেছেন, এই মানুষগুলো তো আর বেশি দিন বেঁচে থাকবে না। সো এখনই এই জিনিসগুলো, আমি মনে করি দীর্ঘদিন ধরে আমি দাবি জানিয়েও আসছি, আমি মনে করি এখনো সময় আছে। এই দলিল দস্তাবেজ যা আছে, পাশাপাশি মানুষের বয়ান নিয়ে এই ইতিহাসটা আবারও আপনার রিভিজিট করেন না। যদিও আপনার আমাদের যে ১৪ খণ্ডে আছে স্বাধীনতার দলিলপত্র, এটা নিয়ে আরো আগানো যায়। এই ডিবেটগুলো থামানো উচিত, কারণ যতদিন আপনি এই ডিবেটগুলো না থামাতে পারবেন, ততদিন মানুষ, আর এই কিছু মানুষ তো রিউমার পছন্দ করে, এটা তো অস্বীকার করার উপায় নাই। পৃথিবী জোড়াই মানুষ রিউমার পছন্দ করে, মানে যেটা আমরা বলি গাল গল্প করে, গুজব ছড়ানোটা জি, পছন্দ জাহেদুল করে। হাসান সেই পিন্টু, জায়গা আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। নজরুল ইসলাম বাবু, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ৭ই মার্চের ভাষণে বিএনপি কিন্তু খুঁজছে। পিন্টু ভাই যে বক্তব্য, সেটি অনুযায়ী হচ্ছে যে ৪৩ বছর পরে যে বিএনপি যে দিবসটি পালন করলো, সেটিকে আপনাদের স্বাগত জানানো উচিত, কিন্তু সেটিতে আপনারা আবার কিন্তু খুঁজছেন, সেটি কেন? আপনাকে ধন্যবাদ। দেখেন, পিন্টু ভাই যেটা বলেছেন, পিন্টু ভাই সাংবাদিক, উনি জার্নালিজম বুঝেন, সেই চিন্তাধারা থেকে বলেছেন। আমরা রাজনীতি করি, আমরা রাজনীতি থেকে চিন্তা করে বলছি। দুইটা বক্তব্য কিন্তু দুই ধরনের, দুই মেরু থেকে এসেছে। একটা হলো জার্নালিজম থেকে এসেছে, আর একটা হলো রাজনৈতিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ থেকে এসেছে। আপনাকে দেখতে হবে যে জিয়াউর রহমান, হু ইজ জিয়াউর রহমান, জিয়াউর রহমানের ভূমিকাটা কেন ৭ই মার্চে আসবে। ৭ই মার্চটা কি একটা ঐতিহাসিক দলিল, এই পৃথিবীকে অবাক করে দিয়েছে এই ৭ই মার্চ। কীভাবে ইউনেস্কো কিন্তু এটাকে একটা
প্রামাণিক দলিল হিসাবে স্বীকৃতি প্রদান করেছে, যেখানে এই বাসনটি বাজানের অপরাধে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এই জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ শাসনামলগুলোতে। আমরা যখন এই 15ই আগস্ট বলেন, 7ই মার্চ বলেন, আমরা যখন বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে চেষ্টা করতাম, তখন কিন্তু আমাদের অনেকের গায়ে গরম পানি দিয়েও মানুষ হত্যা করা হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে, অনেকের মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে পিচ্ছিল কালো পথ রক্তে রঞ্জিত করে দিয়েছে এই 50টি বছর, যতদিন পর্যন্ত এই বিএনপি, জামাত আর জোট সরকার ক্ষমতায় ছিল। এরশাদ শাসনামলটাও আপনি একটু চিন্তা করে দেখেন, তখন জিয়াউর রহমানের কথাটা কেন আসবে? জিয়াউর রহমান তখন আর্মিতে জব করছেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করার কারণেই কিন্তু জিয়াউর রহমান হিস্ট্রি হতে চেষ্টা করেছেন। বাট হোয়ার ইজ হিস্ট্রি? এখন কিন্তু জিয়াউর রহমানের কথা আপনি জানতে চাইলে আপনি বেশ কয়েকটি উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে জিয়াউর রহমানকে নিয়ে বই লেখার কী আছে তখন? এরকম সেনাবাহিনীতে অনেক লোক জব করেছেন, চাকরি করেছেন। জিয়াউর রহমানকে নিয়ে কে কোন রাইটার খুঁজবেন কেন? বঙ্গবন্ধু একটা ঐতিহাসিক দলিল আমাদের সামনে তুলে ধরেছেন, এই জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন, 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছেন। পৃথিবীর কোনো ইতিহাস নেই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার ছাড়া একটি রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করে ওই রাষ্ট্রের 7 কোটি মানুষকে তার কথা শোনানো। শুধু বঙ্গবন্ধুর দ্বারা এটা সম্ভব হয়েছে, শুধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানই এটা পেরেছেন। সুতরাং তার সাথে কম্পেয়ার করার মতো কোনো সুযোগ অন্য কারো 7ই মার্চ বলেন, মুক্তিযুদ্ধ বলেন, স্বাধীনতা বলেন, বাংলাদেশ বলেন, এর মধ্যে কোনো ক্ষেত্রেই কোনো কারণেই তুলনা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, সেখানেও কিন্তু জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হিসাবে কোথাও দায়িত্ব পালন করেন নাই, এটা কিন্তু পরিষ্কার হয়েছে। কিন্তু জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন, তখন উনি অনেককে দিয়ে অনেক কিছু লিখিয়েছেন। সেই লিখা, সেই ইতিহাস আজকে ধনে পাতা হয়ে গিয়েছে। আপনি দেখেন সেই ইতিহাস কিন্তু নেই। এখন সেক্টর কমান্ডার ফোরামস কি বলেন? জিয়াউর রহমান সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছেন, তাও কয়েকটা দিন। এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু ইতিহাস। তাই ইতিহাসকে কেউ ইচ্ছে করেই ইতিহাসের শিরোনাম হতে পারে না, ইতিহাস ঘটিয়েই ইতিহাস হতে হয়। না, সুতরাং সেখানে তো এখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এতটি বছর পর 7ই মার্চ তার কাছে গুরুত্ব আসলো, এখানে একটা কিন্তু রয়েছে। এই কিন্তুটা কোথায়? কিন্তুটা হলো যখন ইতিহাস বের হয়ে গিয়েছে, থলের বিরেল বের হয়ে গিয়েছে। কিভাবে? কোর্ট ডিসিশন দিয়েছে জিয়াউর রহমানের শাসনামল অবৈধ। তো একজন ব্যক্তি রাষ্ট্র শাসন করেছেন, আজকে তার মরণোত্তর বিচার হলো, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইতিহাস থেকে বের হয়ে আসলো জিয়াউর রহমান রাষ্ট্র শাসন ক্ষমতায় যতদিন ছিলেন অবৈধভাবে তিনি পরিচালনা করেছেন, তার শাসনামলটাকে পুরোপুরি অবৈধ ঘোষণা করেছে। তাইলে সেই অহেতুক ব্যক্তিটিকে নিয়ে আমরা কেন ঘোষক বানাতে চাই, কেন তাকে বড় করতে চাই, কেন বড় বড় কথা তার উপর চাপিয়ে দিতে চাই? জিয়াউর রহমান জীবিতকালেও কিন্তু লজ্জা পেয়েছেন, উনি কোনোদিন বলেন নাই আমি স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধুর রেফারেন্স উনি উদ্ধৃতি দিয়েছেন, এইটাও হতে পারে। কিন্তু এইটাকে আস্তে আস্তে মুছতে যদি এখন ঘোষক সাজতে চায়, সেই ব্যাপারে তো সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আইনি ফয়সালা হয়ে গিয়েছে, যেখানে জুডিশিয়াল ম্যাটার অলরেডি এটাকে স্বীকৃতি দিয়েছে, সেখানে আর নতুন করে আজকে কথা বলার সুযোগ নেই। যখনই কথা বলতে যান তখনই মনে হয় এখানে আবার নতুন করে কিন্তু বের করতে চায়। এরকম কিন্তু বের করতে করতে বিএনপি কিন্তু সব কিছুই আস্তে আস্তে। আপনাকে ধন্যবাদ। দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম আলম, আমি পটুয়াখালী থেকে বলছি। জি, আমি একটা জিনিস খেয়াল করেছি, যারা বিএনপি দলীয় এখানে আসেন যে কোনো টকশোতে, তারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু সম্বোধন করেন না। এর কারণটা কি? তারা বলেন শেখ মুজিবুর রহমান। এর জি, আপনাকে ধন্যবাদ। দর্শকের প্রশ্নের পাশাপাশি যেটা হচ্ছে, মানে সর্বোচ্চ আদালত থেকে বলা হয়েছে যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না, এবং সেই ক্ষেত্রে মানে
আদালতের মাধ্যমে যে বিষয়টা ফয়সালা হয়ে গেছে, যেটা বলছেন পরিচ্ছন্ন দেখুন এখানে বাবু আমি এমপিও বলছেন। জি আমি শুনেছি ওনার সব বক্তব্য। তো আসলে উনি কতগুলো কথা বলেছেন সেগুলো প্রাসঙ্গিক না। যেমন ধরেন উনি বলেছেন যে জিয়াউর রহমান সেক্টর কমান্ডার না। এটা জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এটা কোনো রায়ে বা কোনো নির্দেশনায় এটা নির্ধারণ হয় না, ইতিহাসের পার্ট। এবং সেটা আওয়ামী লীগ আমলে সেই স্বাধীনতা পরবর্তীকালে যে দলিল দস্তাবেজ আছে সেটা মানে খুঁজলেই পাওয়া যাবে উনি সেক্টর কমান্ডার কিনা। উনি সেক্টর কমান্ডার ছিলেন বলেই উনি ওনার বীরত্বপূর্ণ সেই যুদ্ধ, সেই সংগ্রাম, তার যে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে তার যে লড়াই, তার যে সেক্টরের আপনার লড়াই, সেই কারণে উনি বীরোত্তম উপাধি পেয়েছেন। এটা কোন আমলে পেয়েছেন? আওয়ামী লীগ আমলে পেয়েছেন। এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরোত্তম। সেখানে 3 নম্বর নাম ছিল তার, 1, 2 এবং 3 নম্বর তার নাম ছিল তার। জিয়াউর রহমান যদি সেক্টর কমান্ডার না হয়ে থাকতেন তাহলে অন্যান্য সেক্টর কমান্ডার তার নিচে থাকবে কেন? বীরোত্তম খেতাব ছাড়া কি কেউ বীরত্তম পেয়েছে, আমি অস্বীকার করছি না। আমি না, অন্য সেক্টর কমান্ডার তার নিচে ছিল, আমি সে কথা বলতেছি না। আপনার সময় আপনি বলবেন। এখন কোন একটা মানে বাংলাদেশের আইন আদালত কিভাবে চলে সেটা তো সদ্য সাবেক প্রধান বিচারপতি আপনার SK সিনহা সাহেব, যেটা আওয়ামী লীগ তাকে পদত্যাগে বাধ্য করেছে, দেশ থেকে বাধ্য করেছে, তিনি তার বইয়ে লিখে গেছেন বাংলাদেশে কিভাবে চলে। আমি ওই বিষয় নিয়ে যেতে চাই না, এটা আইন আদালতের বিষয় নয়। আইন আদালতের উপরে নির্ভর করলে বাংলাদেশ স্বাধীন হতো না। তো যে কথাগুলো উনি বলেছেন যে জিয়াউর রহমানের কথা বলেছেন, যে এই যে 7ই মার্চের ভাষণের প্রসঙ্গে নিয়ে এসে বলেছেন যে হু ইজ জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তিনি বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। যেই বীরোত্তম খেতাবটা আজকে আওয়ামী লীগ কেড়ে নিতে যাচ্ছে প্রতিহিংসা রাজনীতির বশবর্তী হয়ে। এই যে মুক্তিযুদ্ধের যে বীরত্বের জন্য যে তার খেতাব, সেই খেতাবটাও কিন্তু আওয়ামী লীগ আজকে কেড়ে নিতে যাচ্ছে। আওয়ামী লীগ এতটাই হিংসাপরায়ণ, প্রতিহিংসা পরায়ণ, তারা মনে করে যারা আওয়ামী লীগ করে তারাই মুক্তিযোদ্ধা, যারা আওয়ামী লীগ করে না তারা সব রাজাকার। তারা তো বঙ্গবীর কাদের সিদ্দিকীকেও রাজাকার বলেছে একসময়, যেহেতু আওয়ামী লীগ থেকে সে বেরিয়ে গেছে বা করতে পারে নাই। তো এরকম তো বহু কথা আছে। আর পিন্টু ভাই বললেন যে শামসুর রহমানের কথা, যে শামসুর রহমান সাহেব ভুলভাবে সেই তার লেখায় উল্লেখ করেছিলেন যে পাকিস্তান জিন্দাবাদ সে ভাষণের শেষে শামসুর রহমান বলেছেন যে তিনি সেটা তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। ঠিক আছে, শুধু শামসুর রহমান হয়তো বলেছেন। তারপর আমি যে কথাগুলি বললাম, আহমদ সফা, তারপরে বদরুদ্দিন ওমর সাহেব, আপনার AK খন্দকার সাহেব, তারপর আপনার যে পিন্টু ভাই এটাও বলেছেন ওনার কাছে আসল কপিটা আছে ভাষণের এবং সেখানে সেটি পাওয়া যায়। আমি বলি কর্নেল অবসরপ্রাপ্ত কাজী নুরুজ্জামান সাহেব, তারপর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ মুয়াজ্জেম সাহেব, আপনার নির্মল সেন বাংলাদেশের বিখ্যাত একজন সাংবাদিক, তিনি তার লেখা বলেছেন, ওলিহাদ বলেছেন, বিচারপতি হাবিবুর রহমান সাহেব বলেছেন। শুধু শামসুর রহমান সাহেব বলেন নাই তো, হ্যাঁ শামসুর রহমান, বিচারপতি হাবিবুর রহমান এবং AK খন্দকার সাহেব পরবর্তী সংস্করণে এই বক্তব্যটা প্রত্যাহার করেছেন এবং সেটা আওয়ামী লীগ আমলে ছিলেন, আওয়ামী লীগ আমলে প্রত্যাহার করেছে। আমি এটাও বললাম আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তারা প্রত্যাহার করে দিয়েছে, তারা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। কারণ তাদের মতো এত বড় মাপের লোক এত একটা স্পর্শকাতর বিষয়ে ভুল করতে পারে এটা আমার বাংলাদেশের মানুষ মনে করে না। যাক, আমি বিতর্কে যেতে চাই না, বরঞ্চ এই বিতর্ককে সামনে নিয়ে এসে আওয়ামী লীগ ওই 7ই মার্চকে কিন্তু বিতর্কিত করছে, বিএনপি বিতর্কিত করছে না। বিএনপি 7ই মার্চকে, হ্যাঁ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এই বছরে আমরা এটা পালন করেছি। বঙ্গবন্ধু বলেন না কেন? আপনি কাদের সিদ্দিককে বঙ্গবীর বলছেন? না শুনেন, সেটা হলো রাজনৈতিক একটা ইতিহাস আছে, অনেকেই তো বঙ্গবন্ধু বলে না। আপনার সেই বঙ্গবন্ধু উপাধি কে দিয়েছিল? ডাকসু দিয়েছিল, মুজাহিদুল ইসলাম সেলিম ওনার নেতৃত্বে। সেই বঙ্গবন্ধু উপাধি তারা প্রত্যাহার করে নিয়েছিল না? ডাকসু সেই 2রা জানুয়ারি যখন আপনার গুলি হয়েছিল আপনার ইয়েতে আমেরিকান সামনে, সেন্টারের সামনে, সেখানে যখন মারা গেল মতিউর, ও তখন তো সেটা প্রত্যাহার করে নিয়েছিল, মুজাহিদুল ইসলাম সেলিম দেননি, ওনারা প্রত্যাহার করে নিয়েছিল ডাকসু থেকে। সেটাও তো হয়েছে। আমি এই বিতর্কে যেতে চাই না। এই বিতর্কগুলো সৃষ্টি করে বরঞ্চ যারা বিতর্ক সৃষ্টি করতে চায় তারাই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে ছোট করতে চায়। এটা এইসব উপাধি দিয়ে বা নিয়ে কাউকে ছোটও করা যায় না, কাউকে বড়ও করা যায় না।
যার যার অবদান আছে স্বাধীনতা যুদ্ধে তার অবদান জনগণ তাদেরকে দিয়ে দিয়েছে, জনগণের হৃদয়ের মণিকোঠায় তারা আছেন। কিন্তু এই সব কথা বিতর্ক টেনে নিয়ে এসে আজকে তাদেরকে বরঞ্চ ছোট করা হচ্ছে। আজকে বাংলাদেশে এই যে পিন্টু ভাই আর কি কথা বললেন, আমি ওনাকে সম্মানের সাথে বলি যে উনি বলেছেন যে আওয়ামী লীগের এটা সাধুবাদ দেওয়া উচিত ছিল। আজকে কিন্তু আওয়ামী লীগ সেখানে সাধুবাদ দিচ্ছে না, বরঞ্চ তারা সেখানে বলছে এটা আপনার ভণ্ডামি। এই সব কথা বলে প্রথমে কিন্তু ওবায়দুল কাদের সাহেব স্বাগত জানিয়েছিলেন, তারপরে আবার 2 দিন পরেই কি হলো, তারা আবার ভণ্ডামি বললেন। আবার দেখলাম মেয়র সাহেব আবার সাধুবাদ দিলেন তার 2 দিন পরে, 7ই মার্চের সকালে তাপস সাহেব দেখলাম সাধুবাদ দিলেন। তো এই সব কথা তারা নিজেরাই তো আপনার ঠিক করতে পারছে না, কি করবে। আজকে এগুলো আমরা এটা পালন করছি বলে আওয়ামী লীগ কি বিভাগে পড়ে গেল? তাদের অবস্থান থেকে তো সরে এসেছেন মানে আপনাদের বক্তব্যের কারণে। আপনারা মানে 7ই মার্চের বক্তব্যে ভণ্ডামি, যেদিন ভণ্ডামি বললো সেদিন কি আমরা এই বক্তব্যটা দিয়েছিলাম? সেদিন কি 7ই মার্চ আমরা পালন করেছিলাম? এই 7ই মার্চ গতকালকে পালন করেছি। উনি ভণ্ডামি বলেছেন গত 2 দিন আগে। কোথা থেকে, কি জন্য উনি ভণ্ডামি বললেন বলেন তো? এইটা হলো ওনাদের রাজনৈতিক কৌশল। ওনারা কোনো ভালো কিছুকে ওনারা স্বাগত জানাতে পারে না। আসলে জনগণের সমর্থন হারিয়ে তারা আজকে কর্তৃত্ববাদী শাসন কায়েম করে, তারা আজকে নৈরাজ্য সৃষ্টি করে এমন একটা অবস্থায় চলে গেছেন, ফ্যাসিবাদী শাসনের জায়গায় চলে গেছেন, কারো কোনো ভালো জিনিস তারা সহ্য করতে পারে। জি, আমি একটু পিন্টু ভাইয়ের কাছে ঘুরে আসি। পিন্টু ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনার বেশ কিছু বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন ইমরান সালে প্রিন্স। এর পাশাপাশি আমি যেটি আপনার মানে বিশ্লেষণ জানতে চাইব সেটি হচ্ছে যে এই 7ই মার্চের ভাষণ বা মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আওয়ামী লীগ যেমনিভাবে বলছে যে বিএনপি মানে রাজনৈতিক কৌশল বা রাজনীতি করছে, আবার বিএনপিও বলছে যে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ঐতিহাসিক সত্য নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে। আসলে মানে মুক্তিযুদ্ধের এই যে মানে একদম মীমাংসিত বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত জাতীয় ঐক্যমত্যের জায়গায় আমরা পৌঁছতে পারলাম না। সেই জায়গা থেকে আসলে মানে জাতীয় সংহতি আসলে কিভাবে গড়ে উঠবে? এটা তো খুব কঠিন এই অর্থে আমাদের দেশের রাজনৈতিক কালচার এখনো ওই পর্যায়ে যায়নি। তবে আশা করি একসময় হয়তো যেতেও পারে। আজকে যখন 7ই মার্চ পালন করছে বিএনপি, বঙ্গবন্ধু কেউ বলছে, দলের কেউ বলছেন না, আগামীবার হয়তো সবাই বঙ্গবন্ধু বলবেন, তারপরের বার হয়তো বিএনপি জাতির পিতাও মেনে নিবেন। আমি সেই জায়গায় বলছি যে এটার পদক্ষেপটাকে আমি এই কারণেই স্বাগত জানাচ্ছি। ধাপে ধাপে যাচ্ছে, একসময় তো এইটুকুও করে নাই। এটা ঠিক, জয় বাংলা স্লোগান দিয়ে তো জেনারেল জিয়া যুদ্ধ করেছেন। আবার এই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে অনেক আওয়ামী লীগ নেতা কর্মী নির্যাতিত হয়েছেন। তো সেই জায়গায় আপনি যেই জায়গাটা বলতে চাচ্ছেন যে এই যে পারস্পরিক বিরোধী এই যে ইতিহাস নিয়ে, 71-এ তো বিএনপি অনুপস্থিত, তাই না? বিএনপির জন্ম হয় নাই। 71 আপনার আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মানুষ যুদ্ধ করেছে, এটা যেমন সত্যি। তারপরে 71-এর পরে জেনারেল জিয়া যখন ক্ষমতায় নেন 75-এ নভেম্বর মাসে, যখন ক্ষমতা তার কাছে চলে আসে, এটাও ঠিক, তিনি যে রাজনৈতিক বলয় সৃষ্টি করেছেন সেটা আওয়ামী বিরোধী সেন্টিমেন্টকে ঘিরে একটি রাজনৈতিক বলয় সৃষ্টি করেছেন। এবং 75 থেকে আপনার এই আপনি 76 বা 77-এর এই সময়টা যদি দেখেন, বা পিপিআর জারি করার পর এদেশে আপনার একটা শুধু এনটি আওয়ামী লীগ বলয় না, এনটি বাংলাদেশ বলয়কেও তিনি প্রাধান্য দিয়েছেন, যারা আপনার রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন। তো সেই জায়গায় আর বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত কি জড়িত না, এটার তো আপনার সঠিক জবাব বিএনপির কাছে নেই। যদি কেউ অভিযোগ করেন, হয়তো অভিযুক্ত আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার, যেহেতু উনি মৃত প্রয়াত, তাই ওনাকে অভিযুক্ত করতে পারে না। তো এটা নিয়ে তদন্ত বা গবেষণা করলে কি বের হয়, সেই জায়গায় তো আপনার সরকারও ঠিক মতো করছে না, আর বিএনপির কাছে এটার কোনো জবাব নেই। 71-এর জবাব আছে, যেহেতু 71-এ বিএনপির জন্ম হয়নি। হ্যাঁ, তো জেনারেল জিয়ার ভূমিকা ছিল। এখন আপনি বলতে পারেন জেনারেল জিয়ার কি ভূমিকা ছিল, এই ভূমিকা নিয়ে বিশ্লেষণ হতে পারে, কিন্তু জেনারেল জিয়া তো ছিলেন, এটাও অস্বীকার করার উপায় নেই। আবার বিএনপি যে বলে জেনারেল জিয়ার ঘোষণায় স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেটা করলে তো বাংলাদেশের স্বাধীনতা দিবস আপনার পালন করতে হবে 27 মার্চ, কারণ 27 মার্চ জিয়ার ঘোষণা আমরা মানে এদেশের মানুষ শুনেছে। বাংলাদেশ তো যুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ। তো এটা এই কারণে আমি মনে করি এই কন্ট্রাডিকশন গুলো একটা সময় থাকবে না। এই শুরু হয়েছে 75 থেকে, টানা এটা 96 পর্যন্ত চলেছে। এখন 96-তে আওয়ামী লীগ আসার পর এই যে 21 বছর যে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল, তারা আবার জিয়াকেও মুছে দেওয়ার জন্য এখন আবার সব ধরনের প্রসেস নিয়েছে। এই যে আপনার টানাপোড়েন দুই দলের মধ্যে, এই জায়গাটা আমি মনে করি যে একটা হেলদি ডিবেট হয়ে একটা পর্যায়ে এসে থামবে।
থামবে এই কারণেই, কারণ নতুন প্রজন্ম বা এই প্রজন্মের লোকজন কিন্তু আপনার এখন এই ডিজিটাল যুগে, ইন্টারনেটের যুগে সব তথ্য কোথায় কি খুঁজে খুঁজে বের করে ফেলে। আসল সত্যটা তারা জেনে যাবে। আমাদের ছোটবেলায় আমরা যখন ৭৫ স্কুলে পড়ি, আমরা যখন বই পড়ে পড়ে জানতাম, বইয়ের মধ্যে অনেক কিছুই থাকতো না, বই থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল, বই বাতিল করে দেওয়া হয়েছিল, অনেক চ্যাপ্টার নাকচ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন আপনি বই থেকে বাদ দিয়ে দিলেও পেয়ে যাবেন। এই যে যেমন এই আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আছে না, যে হেফাজতের চাপে পড়ে এই পাঠ্যপুস্তক থেকে কিছু কিছু আপনার লেখা, প্রগতিশীল লেখা সরিয়ে ফেলা হয়েছে। সেই লেখাটা তো আপনি গায়েব করতে পারেন না, সেটা ইন্টারনেটে আপনি ঠিকই পেয়ে যাচ্ছেন। সো আমি মনে করি আগামীতে এই বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে উঠবে। এই ডিবেটটা চলুক, অন্তত মারামারি কাটাকাটি থেকে রাজপথে না, গোলাগুলি আপনি বলছেন যে মানে ইতিবাচক হিসেবেই দেখছেন, কিন্তু এই সময়ে এসে এই দিবসটা পালন করা, মানে সেই দিনে কর্মসূচিটা পালন করার পেছনে কোনো রাজনীতি আছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন, যেটা আওয়ামী লীগ তুলছে। শুনেন, এক লাইনে আমি শেষ করি। যে রাজনীতিই থাকুক, ৭ই মার্চ বঙ্গবন্ধুময়। ৭ই মার্চ আর কিছু নাই বাংলাদেশে। ৭ই মার্চ কেন পালন করে? বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকেই তো পালন করতে হয়। এটা বিএনপি পালন করুক আর যেই দলই পালন করুক, বঙ্গবন্ধুর ভাষণকেই উদযাপিত করতে হয়। তার মানে এই জায়গায় রাজনীতি যে যেভাবেই করতে থাকুক, এই জায়গায় তো আপনি জিয়াউর রহমানকে বিএনপি টেনে আনবে না, আনতে পারবেও না, আনার সুযোগও নেই। আপনি বলতে পারেন হ্যাঁ বিএনপি টানবে যে ৭ই মার্চ বঙ্গবন্ধু আসল স্বাধীনতার ঘোষণা দেননি, জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন। এই যে আমি বললাম, জিয়াউর রহমানই যদি ঘোষণা দেয় তাহলে ২৭ মার্চ আপনার স্বাধীনতা দিবস পালন করতে হয়, সেটা তো আপনার ঐতিহাসিকভাবে ঠিক না, তাই না? সো আমি মনে করি শুরু হয়েছে, অন্তত এই শুরুটা যে হয়েছে একটা পর্যায়ে আপনার আরো আরো পজিটিভ দিক আসবে। এই কারণে আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখি। জি মিন্টু ভাই, আপনাকে ধন্যবাদ। এনামুল ইসলাম বাবু, আপনাকে জানতে চাই সেটি হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং প্রিন্স ভাই বলেছেন, যেটি হচ্ছে যে মানে আওয়ামী লীগ একটি দল, একজন ব্যক্তি এবং একটি গোষ্ঠী মানে স্বাধীনতার পুরো কৃতিত্ব নিয়ে যেতে চাচ্ছে, অন্যদের কাউকে স্বীকার করতে চাচ্ছে না, এরকম একটা অভিযোগ বিএনপির পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যে বলয় সেখান থেকে প্রায়শই করা হয়ে থাকে। এটা কিন্তু অভিযোগ না, এটা সত্য কথা বলেছেন। এটা যদি তারা বলে থাকেন, বলেন, তাহলে এটাই সত্য। এই সত্যকে তারা ধারণ করতে জানেন না, সত্যকে বিশ্বাস করতে পারেন না, সত্যের উপর তাদের জন্ম হয়নি, যার কারণে অসত্যকে নিয়ে টানাটানি করছেন। পরিষ্কার অর্থে আওয়ামী লীগই তো ক্রেডিট নেবেন, শুধু আওয়ামী লীগ কেন, বঙ্গবন্ধু একাই তো ক্রেডিট নেবেন। ৭ই মার্চ আজকে আপনাকে আমি সময় নিয়ে বলতে চাই, বেশ কিছু কথা বলেছেন, যে এই জিয়াউর রহমানের কথা বলেছেন, উনি বীরুত্তম পেয়েছেন, উনি এই দায়িত্ব পালন করেছেন, এটা করেছেন। জিয়া ক্ষমতার জোরে দল করার কারণে জিয়াউর রহমানের নাম আপনি আমি জানতে পেরেছি, কিন্তু মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। কত মানুষ তো আমাদের না জানা কত নাম শহীদ হয়ে চলে গিয়েছেন। কিন্তু ৭ই মার্চের ভাষণে পল্টন ময়দানে, এই যে রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ লোক, এটা কি জিয়াউর রহমান বা এই কোনো মানুষের জন্য অপেক্ষা করেছে, নাকি শুধুমাত্র এক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্য অপেক্ষা করেছে, তার দুইটা কথা শোনার জন্য, তার মুখের একটা বাণী শোনার জন্য? এই প্রশ্নটা আমি প্রিন্স সাহেবকে করতে চাই। সেই দিন কি জিয়া নামে কোনো মানুষ এই বাংলাদেশে আইসা মঞ্চে বক্তৃতা করবে, বা জিয়া নামে একটা লোক দায়িত্ব পালন করছে, এরকম একটা মহাবীর এই অপেক্ষায় ছিল এই জাতি, এদেশের মানুষ? নিশ্চয়ই না। বঙ্গবন্ধু আসবেন, বঙ্গবন্ধু কিছু বলবেন, বঙ্গবন্ধু আসবেন বলেই কিন্তু লক্ষ কোটি জনতা সেদিন রেসকোর্স ময়দানে একত্রিত হয়েছেন। এবং বঙ্গবন্ধু আসার পর তার মহাকাব্যের কিছু অংশ, একটা কবিতা হয়েছে, এই কবিতাটাই হলো একটা বক্তৃতা। এই বক্তৃতাটাকে সবাই ধারণ করেছে। বঙ্গবন্ধুর একটি বক্তব্য যারা বুকে ধারণ করেছে, তারাই কিন্তু রাতের অন্ধকারে বাবাকে না বলে, মায়ের কথা না শুনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মুক্তিযোদ্ধার সংখ্যা কিন্তু শুধু জিয়াউর রহমান না, শুধু জিয়াউর রহমানের মতো কয়েকজন না, লক্ষ লক্ষ যারা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে আবাল বৃদ্ধ বনিতা রাখাল কৃষক শ্রমিক সবাই, ছাত্র সবাই ছিল। তার মানে কি, সারা বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষগুলো সেদিন বঙ্গবন্ধুকে বিশ্বাস করতেন, বঙ্গবন্ধুর প্রতি আস্থা ছিল। বঙ্গবন্ধু আমাদের নেতা, একমাত্র নেতা। এর পূর্বে অনেকেই চেষ্টা করেছেন, তারা ফেল করেছেন, তারা পারেন নাই, অথবা ওনারা অনেকে আগায় দিয়ে গিয়েছেন। বঙ্গবন্ধু সেটাকে বুকে ধারণ করে শক্ত হাতে তার তার বিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি আমাদেরকে স্বাধীনতা দিতে পেরেছেন। আর
বঙ্গবন্ধুর ডাকেই মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, এটা তো সত্য। তো 7ই মার্চ তো এইটাই। 7ই মার্চের ভাষণটা কি? আমাদের প্রেরণার উৎস, মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস। 7ই মার্চের বক্তব্য শুনেই এই বীর বাঙালি ঐক্যবদ্ধ হয়েছে, মাঠে নেমে গিয়েছে, যার যা আছে তাই নিয়ে নেমে গিয়েছে। যার এটা তো যার জায়গায় বঙ্গবন্ধুর মানে কথা। যার যার জায়গায় মানে অন্যদেরও তো ভূমিকা ছিল, সেটিকে আপনারা অস্বীকার দেখেন, করছেন সেটা বলা দেখেন, হচ্ছে। ভূমিকা তো থাকবে, ভূমিকা আছে বলেই তো, ভূমিকা আছে বলেই কিন্তু আমরা বলি যারা যতটুকু ততটুকু বলবেন, এর বেশি না। আপনি দেখেন এখানে এই একটা কথা আপনাকে আজকে খুব এই নতুন করে বলবো তা না, এটা অনেকেই বলেছেন। হেডমাস্টার ক্লাস করে, আপনি সঞ্চালক, আপনার কথা আমরা শুনছি, আমি থেমে যাচ্ছি, উনি থেমে যাচ্ছে, আপনি যা বলছেন সেটার উপর কথা বলছি। তো বঙ্গবন্ধু এইটাই ছিলেন, উনি যা বলছেন সেটার উপর আরেকজনের কথা বলছে, সেইটা নিয়ে এগিয়ে গিয়েছে। বঙ্গবন্ধুর নির্দেশনাটাই সেদিন ছিল মহান মুক্তিযুদ্ধের ছক, মানচিত্র ধারণ করেছেন তিনি, এটাকে কাজে লাগিয়েছেন কোটি কোটি জনতা। ওই জনতার একজন জিয়াউর রহমানও হয়তো ভালো পদক্ষেপ, ভালো ভূমিকা তিনি রেখেছেন, সেটাও হইতে পারে। আবার জিয়াউর রহমানের স্ত্রী পাকিস্তান থেকে আসেও নাই, এটাও সত্য, জিয়াউর রহমানের কথা শুনে নাই। কোথায় পাকিস্তান থেকে আসেনি? উনি কবে পাকিস্তান গেলেন? আমি যা বলি আপনি খুঁজে বের করেন, আমারটা সত্য। তো জিয়াউর রহমান যেমন তার স্ত্রীকেই আনতে পারেন তার সাথে, সেরকম অনেক ঘটনা, অনেক কিছুই আছে। শুধু আমি এটুকু বলবো, 7ই মার্চে যার কোনো অস্তিত্ব হয় নাই, জন্মগ্রহণ করেন নাই, তিনি আমরা একদমই শেষ পর্যায়ে আছি, একদমই বক্তব্য দেন মিনিট খানেকের ভিতরে প্রিন্স ভাই আপনি যদি আরেকটি কথা আপনি প্রশ্ন করেছেন, এটার উত্তর আমি দিতে চাই। একদমই সংক্ষেপে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন এটা ক্রেডিট নিতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগকে যারা সেদিন সাহায্য সহযোগিতা করে নাই, সেই অংশটি জগা খিচুড়ির নাম দিয়ে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান একটা দল করেছিলেন, জাগো দল, এই দল সেই দল, সর্বশেষ সেটাই বিএনপি। সুতরাং এই বিএনপি হলো রাজাকার আলবদরদের অংশ, এবং যারা স্বাধীনতা বিরোধী শক্তি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করার নীলনকশা করেছেন, এবং স্বাধীনতা যুদ্ধে যারা আমার 30 লক্ষ মানুষকে সেদিন শহীদ করতে সহযোগিতা করেছেন, ওই লোকগুলি বিএনপি এক এক সময় এক এক আপনাকে ধন্যবাদ। মানে এটা তো ঐতিহাসিক সত্য যে রাজনৈতিক নেতৃত্ব এবং সব মিলিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বেই পুরো জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি একটু কথা বলতে চাই, আপনারা সবাই একই সুরে কথা বলেন, আমি একটু ভিন্ন দিকে যেতে চাই। যে এখানে আজকে আমরা তো অস্বীকার করছি না, রাজনৈতিক নেতৃত্বে স্বাধীনতার আন্দোলন হয়েছিল, কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে, মুক্তিযুদ্ধের সূচনার মাধ্যমে সূচিত হয়েছিল, তার আগে হয়নি। যদি 7ই মার্চের ভাষণ, আমি আবারও বলি, ওনারা বিতর্কিত করছে এইসব কথা বলে, 7ই মার্চের ভাষণে যদি মানে স্বাধীনতার ঘোষণাই থাকতো 7ই মার্চের ভাষণে, তাহলে তো ওই রাত থেকেই, ওই দিন ওইখান থেকে তো স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কথা, তা তো হয় নাই। আপনারা বলছেন কৌশল হতে পারে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আজকে যে কথাগুলো ওনারা অপ্রাসঙ্গিকভাবে টেনে নিয়ে আসছেন জিয়াউর রহমানকে বিতর্কিত করার জন্য, এগুলি হলো ভুল কথা। ওনারা প্রথমে বলেছেন 75-এর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানের জড়িত থাকার কথা। জিয়াউর রহমান যদি 75-এর মরহুম শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে থাকেন, তাহলে তিনি কেন আপনার 7ই নভেম্বরের আপনার ইয়েতে এসে মানে ক্ষমতায় আসলেন? সেই বিপ্লবটা কেন হয়েছিল? সিপাহী জনতার বিপ্লবটা তো হয়েছিল সেই আমরা একদমই সময় শেষ। আমি পিন্টু ভাইয়ের কাছে শেষ করি, আমি এক লাইনে শেষ করি। আসলে হ্যাঁ, মরহুম শেখ মুজিবুর রহমান যেরকম জাতীয় নেতা ছিলেন সে সময়, অস্বীকার করার উপায় নেই, সে সময় মজলুম জননেতা মৌলানা ভাসানীও ছিলেন, মুজাফফর আহমেদ সাহেবরাও ছিলেন, এবং সেখানে মনি সিংও ছিলেন। তারাও কিন্তু আপনার স্বাধীনতার পটভূমি রচনায় তারাও কিন্তু আন্দোলন করেছেন। হ্যাঁ, বড় দল হিসাবে, তৎকালীন বড় দল হিসাবে ভাই আপনার কাছে আসতে পারছি না, একদমই আমাদের হাতে সময় নেই। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। নজরুল ইসলাম বাবু এমপি, আপনাকেও ধন্যবাদ। মানে সব মিলিয়ে মানে আমার কাছে মনে হয় যে মানে বঙ্গবন্ধুর সাথে অন্য কোন নেতৃত্বের মানে তুলনা প্রশ্ন আসে কিনা, সেটি মানে এটি একদমই ঐতিহাসিকভাবে মেনে নেওয়া বাঙালি মানবে কিনা, সেটি আমার বড় প্রশ্ন। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।